হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন মাইন্ডিয়া। আজকে আমরা আলোচনা করব মাসকুলার ডিস্ট্রফি নামে একটি জটিল নার্ভের রোগ নিয়ে, এবং এই উদ্দেশ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে। আমাদের আজকের আলোচনা মাসকুলার ডিস্ট্রফি নিয়ে। আমার প্রথম প্রশ্ন, এই মাসকুলার ডিস্ট্রফি ব্যাপারটা কি, এটা আমাদের অডিয়েন্সকে একটু যদি বলেন। এটা আপনি বললেন যেটা নিউরোলজিক্যাল ডিজিজ, এটা একটা নার্ভের রোগ, খুব জটিল নার্ভের রোগ। তো এটা একটা মানে অনেকগুলো আমরা বলি গ্রুপ অফ জেনেটিক ডিসঅর্ডার্স। মানে মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার এবং অনেকগুলো জিনিস একসাথে থাকে, এবং সিমটম যেটা থাকে সেটা হচ্ছে প্রগ্রেসিভ মাসল উইকনেস। কথাটার মানে হচ্ছে যে মাংসপেশিগুলো দুর্বল হতে থাকে ধীরে ধীরে, আস্তে আস্তে, মানে প্রগ্রেসিভ, আস্তে আস্তে আরো খারাপ আরো খারাপ আরো খারাপ হতে পারে, এবং কালক্রমে ডিজেনারেশন বা ক্ষয় হতে শুরু করে। এই ডিজেনারেশনটা খুব ভয়ঙ্কর। তো আরো কিছু সিমটম দেখা যায়, যেগুলো সিমটম পার্ট যখন আমরা আলোচনা করব তখন আমরা বলবো। মূলত এটাকে ধরতে হবে একটা জেনেটিক ডিজিজ, এবং এটা গ্রুপ অফ জেনেটিক ডিসঅর্ডার, যেটার মেন ফিচার হচ্ছে মাসল উইকনেস এবং ডিজেনারেশন। তো যেহেতু আপনি বলছেন মাসলের ডিজেনারেশন হয় বা উইকনেস হয় মাসলের, এটা কি বয়স্কদের বেশি দেখা যায়, না এটা বয়সের কোনো ব্যাপার নেই? হ্যাঁ, মূলত এটা বয়স্কদের ডিজিজ। মানে মোটামুটি 40 পেরোনোর পরেই তবে হতে পারে। অ্যাকচুয়ালি এইসব ডিজিজ গুলো সাধারণভাবে আগের দিনে 60, 65, 70 হতো। আজকাল 40 বছরে ওই ধরনের ডিজিজ, মানে মোটর নিউরন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, এমএস, এএলএস, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এই এমডি বা মাসকুলার ডিস্ট্রফি, এগুলো আজকাল দেখা যাচ্ছে। তাও পরিণত বয়সের ডিজিজ। আচ্ছা আচ্ছা। তো এই রোগটা তো অত্যন্ত জটিল একটা রোগ, আপনি যেরকম ভাবে আমাদের বোঝালেন, এটা তো একটা জটিল একটা রোগ। তো আমি নেক্সট আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই রোগের লক্ষণগুলো কি কি, মানে কি কি দেখলে আমরা বুঝতে পারবো যে মাসকুলার ডিস্ট্রফি হয়েছে। ওই যে প্রথমেই ওখানে বললাম যেটা একটু আগেই, যে মাসল ইমাসিয়েশন হয়ে যাবে, উইকনেস হয়ে যাবে, এবং ইমাসিয়েশন মানে মাসল মাংসপেশিগুলো আরো সরু হয়ে যাবে, শুকিয়ে যাবে। এবং মানে একটা কথা একটু আগে আমরা বলছিলাম যে বয়স্কদের, কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছি যে বাচ্চাদেরও কিন্তু এই রোগ হতে দেখা যায়। এমন পেশেন্ট আমি পেয়েছি। তো যে কোনো বয়সী হতে পারে, কিন্তু বাচ্চাদেরও কিন্তু এই রোগ হতে পারে। মানে জেনারেলি বয়স্কদের হয়, কিন্তু বাচ্চাদেরও হতে পারে। আমি এই পেশেন্টও দেখেছি। তো যেটা অ্যাট্রফি হয়, মাসকুলার ওয়েস্টিং, মাসল ওয়েস্টিং অ্যাট্রফি বলা হয়, এবং লস অফ মাসল কোঅর্ডিনেশন, এগুলো হচ্ছে সিমটম। এবং সেই রোগীর যে মোটর স্কিলসের যে স্কিলস গুলো থাকে, সেগুলো কিন্তু ডিফিকাল্ট হতে শুরু করে, অসুবিধা হতে শুরু করে। যেমন কি হতে পারে, হাঁটা চলা করতে অসুবিধা হয়, দৌড়তে পারবে না, উল্টে পড়ে যাবে, কোনো সিঁড়ি দিয়ে চড়তে পারবে না, মানে ক্লাইম্বিং স্টেয়ার্স, হাঁটাচলা করতে পারবে না, মানে পরবর্তী কিছু পারবে না। এবং খেঁচুনি টাইপের, কন্ট্রাকচার টাইপের হয়, যেখানে জয়েন্ট গুলো ফিক্স থাকে, এবং বিভিন্ন রকম এরকম ধরনের মুভমেন্ট গুলো পেশেন্ট করতে পারে না। অদ্ভুতভাবে এই রোগীদের মূলত মাসল রিলেটেড, মাসলের ভেতর দিয়ে যেহেতু নার্ভ পাস করে, সেসব এরিয়াতে এগুলো দেখা দেয়। কিন্তু রেসপিরেটরি ডিফিকাল্টি, মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট, এটাও কিন্তু দেখা দেয়। কেননা রেসপিরেটরি যে মাসল আমাদের আছে, সেখানকার অসুবিধা হতে শুরু করে। তার কারণে কিন্তু মাসকুলার ডিস্ট্রফির পেশেন্টদের আমরা শ্বাসকষ্টের হিস্ট্রি দেখতে পারি, কার্ডিয়াক হিস্ট্রিও দেখা যেতে পারে। সবই তো হার্ট মাসল গুলোতে প্রবলেম শুরু হলে দেখা যায়। এই হচ্ছে মূলত সিমটম, যেটা দিয়েই ডায়াগনোসিস করে নেওয়া যায় যে রোগটি মাসকুলার ডিস্ট্রফি। এই রোগের কারণ সম্পর্কে আপনি কি মনে করেন? প্রাইমারিলি যেটা বলা হলো যে জেনেটিক মিউটেশন, মানে জিনগত কারণ, সেটাই মূল কারণ। এছাড়া আর কিছু ইনহেরিটেড হতে পারে, মানে বংশগতিতে কারোর থাকলে তাদের হতে পারে, এটাই মূলত বলা হয়। অ্যাকচুয়ালি মেইন কজ হচ্ছে জেনেটিক মিউটেশন, জিন মিউটেশন থেকেই এই রোগটি হয়, এবং সেজন্য এর চিকিৎসা একটু সময় সাপেক্ষ, বেশি দিন ট্রিটমেন্ট করতে হয়। তো এই রোগের কি মানে কিভাবে আমরা ম্যানেজ করব? কেউ যদি মাসকুলার ডিস্ট্রফি, ওষুধ না খেয়ে কিছু করা যায় কিনা? হ্যাঁ, মানে কিছুটা করা যায়। ফিজিক্যাল থেরাপিস কিছু আছে, যেগুলোতে মানে মাসল স্ট্রেংথ বাড়ানো হয়, মাসল ফ্লেক্সিবিলিটি বাড়ানো হয়, রেঞ্জ অফ মোশন বডির যে মুভমেন্ট গুলো, সেগুলো বাড়ানো হয়। সেগুলো ফিজিক্যাল থেরাপি অভিজ্ঞ থেরাপিস্টের আন্ডারে করা হয়। এছাড়া অকুপেশনাল থেরাপি খুব ভালো কাজে লাগে, কেননা মানে কিছু অ্যাসিস্টিভ ডিভাইস আছে এবং অ্যাডাপটিভ ইকুইপমেন্ট আছে, যেগুলো রেকমেন্ড করা হয় অকুপেশনাল থেরাপিতে, সেটাও খুব ভালো কাজে লাগে। অ্যাসিস্টিভ কিছু ডিভাইস আছে, মানে যেগুলো আমরা বলি বিভিন্ন ধরনের মোবিলিটি স্কুটার, হুইল চেয়ার আছে, ওয়াকার আছে, কেন্স আছে, এগুলো ইউজ করা হয়।
আর এই যে রেসপিরেটরি কমপ্লেনের কথা বললাম, সেজন্য রেসপিরেটরি সাপোর্ট দেওয়া হয়, নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হয়, সাইকোসোশ্যাল কিছু সাপোর্ট দেওয়া হয়, কেন পেশেন্টরা প্রচুর ভয়, সাইকোলজিক্যাল, হ্যাঁ সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া হয়, কিছু সার্জিক্যাল ইন্টারভেনশনসও আছে। তো সেটা তো আর মেডিকেশন নয়, কিন্তু ম্যানেজমেন্টের পার্ট। তো সব মিলিয়ে এই যে কন্ট্রোলড ডিভাইস, এনভায়রনমেন্টাল কন্ট্রোল হোক বা স্মার্ট হোম অ্যাডাপ্টেশনস বলে একটা মেকানিজম আছে, হোম তার থাকার ঘরটা কিরকম হবে, এই সব ধরনের অ্যাসিস্টিভ টেকনোলজিস ব্যবহার করে, অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করে, অকুপেশনাল থেরাপির মাধ্যমে কনসার্টেড একটা এফোর্ট দিয়ে এই পেশেন্টদের মোটামুটি 30-40% রোগ লক্ষণ নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মেডিকেশনের প্রয়োজন হবে এবং হোমিওপ্যাথিতে বেশ ভালো ট্রিটমেন্ট আছে, অনেকটা ভালো করা যায় এই রোগকে। মানে ধরুন কারোর মাসকুলার ডিস্ট্রফি হলো, শুধু ম্যানেজ করে তো আমরা নিশ্চয়ই থামবো না। হোমিওপ্যাথিতে অনেকটা ভালো ট্রিটমেন্ট আছে এবং আমি এই প্রসঙ্গে বলবো প্রচুর এই রোগী দেখেছি, গত 24 বছরে নিউরোসাইকিয়াট্রি প্র্যাকটিস করছি হোমিওপ্যাথিতে। তো সেক্ষেত্রে আমি আমার পছন্দের কয়েকটা ওষুধের কথা আমি সুবিধার জন্য বলবো, এবং তার আগে বলবো যে সেলফ মেডিকেশন এনকারেজ করছি না কখনোই, কারণ এই পেশেন্টরা নিজেরা ওষুধ নেওয়া উচিত নয়। এগেনস্ট দ্য ডক্টরস প্রেসক্রিপশন সবসময় ওষুধ খেতে হবে, ভালো কোম্পানির ওষুধ কিনে। তো প্লাম্বা মেটালিকাম 10M এই ওষুধটির হাই পোটেন্সি, এই কনস্টিটিউশনাল ওষুধটি দিনে একদিন 1 মাস খেতে হবে, এবং তারপরে এটা বন্ধ করে জিঙ্ক মেটালিকাম 1M এই ওষুধটি পরের 2 মাস কন্টিনিউ করতে হবে। তাহলে এই পেশেন্টের রোগ লক্ষণ 50% কমে আসবে। তারপরে আবার প্লাম্বা মেটালিকাম 10M রিপিট করতে হবে, সঙ্গে রাখতে হবে নেফেলিয়াম পলিসেপ নামের একটি মাদার টিনচার, যেটি থেরাপিউটিক ডোজ হিসেবে খুব ভালো কাজে লাগে এই পেশেন্টদের যেসব রেসপিরেটরি ডিস্ট্রেস, কার্ডিয়াক ডিস্ট্রেস এগুলো নিয়ন্ত্রণ করতে। সর্বোপরি হোমিওপ্যাথি ঠিক চিকিৎসার মাধ্যমে 1 বছর বা 1.5 বছরের চেষ্টায় এই রোগকে মোটামুটি নিয়ন্ত্রণ করে আনা সম্ভব। খুব সিভিয়ার স্টেজের কথা আলাদা বাদ দিয়ে বাকি অন্যান্য যে কোনো স্টেজের পেশেন্টদের জন্য হোমিওপ্যাথি নির্ভরযোগ্য। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে মাসকুলার ডিস্ট্রফির মতো জটিল রোগ সারানো সম্ভব হোমিওপ্যাথিতে এবং সেটাকে ম্যানেজও করা যায়। ডাক্তারবাবু সেই সম্পর্কে আমাদের বিস্তারিত বললেন। তো এটাই ছিল আজকের আলোচনা মাসকুলার ডিস্ট্রফি নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চাইবো ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।